আমরা কাজের ক্ষেত্রে দেখছিলাম যে এটা পড়াইছিলাম আমি যে ধরো কোন একটা বস্তুকে F বল প্রয়োগ করছি যার কারণে ওর এখানে S পরিমাণ সরণ ঘটছে, তাহলে ওর কাজ কি? কাজের বের করব কি করে? W=Fs। এটা তো নরমাল সূত্র, বল গুণ সরণ। কিন্তু আমরা আরেকটা জানি কি, কাজ বের করার সূত্র, কাজ ইকুয়ালস টু বল গুণ বলের দিকে সরণের উপাংশ। ব্যাপারটা কিরকম? আমরা যদি কোন একটা বস্তুকে ধরে নিয়ে বস্তুটা এই পাশে F বল প্রয়োগ করছি, কিন্তু বস্তুটা সরণ ঘটছে এই পাশে S এবং থিটা কোণ তৈরি করছে, তাহলে এখানে কি এই সূত্রটা হবে W=Fs? এই সূত্রটা হবে না এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে হবে কি, আমাদের এই যে বলের দিকে এই সরণের উপাংশটা নিতে হবে। আমরা কি জানি, সরণ একটা ভেক্টর রাশি, বলও একটা ভেক্টর রাশি। কোন ভেক্টর রাশিকে আমরা এই যে S একটা ভেক্টর রাশি, F এর সাথে ও থিটা কোণ তৈরি করছে। তখন কোন ভেক্টর রাশিকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। এটা বলছিলাম, একটা উপাংশ হচ্ছে কি S cos থিটা, একটা উপাংশ কি লম্ব বরাবর, এই যে S cos থিটা লম্ব বরাবর কি S sin থিটা। হ্যাঁ, এই ব্যাপারটা কোত্থেকে আসছে? আমরা ধরে নিই যে Fটা, এটা হচ্ছে F, তা আমরা এখান থেকে যদি একটা টর্চ লাইট জ্বালাই, টর্চ লাইট জ্বালালে এই Sটা এই পাশে যতটুকু পড়বে, এই S এর ছায়া F এর উপরে যতটুকু পড়বে ওইটাই কি S cos থিটা। এই ব্যাপারটা আসছে এখান থেকে উপাংশের ব্যাপারটা। আরেকটা সেম যদি বলে সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ, ওটা কেমন? এই যে কোন একটা বস্তুকে এদিকে বল প্রয়োগ করছি F, সরণ করছি এদিকে S। এখন আমরা যদি এখান থেকে আবার একটা টর্চ লাইট জ্বালাই, এই যে থিটা কোণ, তাহলে এটা কি এই জায়গায় বরাবর একটা ছায়া পড়বে না? এটা কি F cos থিটা। তাহলে এটা কি, এই যে সরণের দিকে বলের উপাংশ, তাহলে এটাও কি হবে? কাজ। এই যে Fs cos থিটা, এখানে কি হবে তাহলে সূত্রটা? Fs cos থিটা। তাহলে এখানে কি হচ্ছে, সরণের দিকে বলের উপাংশ, আর এটা কি বলের দিকে সরণের উপাংশ। দুটোটাই কি সেম জিনিস, দুটোটাই আমাদের কি আসবে? Fs cos থিটা, Fs cos থিটা আসবে দুটোটাতে। এখন আমরা এই জিনিসটা মনে রাখলে আমাদের জন্য ইজি, এই ছায়া পড়া ব্যাপারটা দেখো। সেটা কি, কোন একটা ভেক্টর রাশিকে আমরা কি, এই যে a ভেক্টর রাশি, এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারবো। এটা ধরো থিটা, তো থিটার সাথে যেটা লেগে থাকে সেটা হয় কি a cos থিটা, আর যেটা থিটার সাথে লাগিয়ে থাকবে না সেটা কি হবে? sin থিটা। এবার দুটো ভেক্টর রাশিকে এইভাবে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। মানে কাজ যে শুধু সরলরেখা বরাবর হবে সেটা তো না। সরলরেখা বলতে এই যে সমতলে হবে, কাজ তো একটা হেলানো তলে হতে পারে, যেমন মই দিয়ে কোনো জিনিস তুলতেছে আমরা উপরের দিকে, সেখানেও তো আমাদের কাজ হয়। কারণ কি, সেখানে সরণ হচ্ছে না, আমাদের নিচ থেকে উপরে উঠতেছি, বা কোনো একটা বস্তুকে উপর থেকে নিচে নামাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের কি কাজ সংঘটিত হয়। তো এটা আমরা কিভাবে করব? ওখানে হিসাবটা কিভাবে হবে? ঠিকই হেলানো তলে
হেলানো তলে কাজ, ওটা কিরকম? এই ধরো এখানে একটা হেলানো তল আছে, এই উচ্চতাটা কি h, এখানে একটা মানুষ মাথায় ঝুড়ি নিয়ে এখানে উঠতে যাচ্ছে। তো এর মধ্যে এটা হচ্ছে কি থিটা কোণ, আর ধরি এটা আলফা কোণ, এটাকে ধরি থিটা কোণ। এখানে আমরা হিসাবটা কিভাবে করবো কাজের? এই যে নিচের থেকে নিয়ে উপরে উঠতেছে, এখানে একটা কাজ সংঘটিত হচ্ছে, তো এই হিসাবটা কিভাবে হবে? এটা আমরা দুইভাবে হিসাব করতে পারি, কিন্তু আমাদের জিনিসটা সেম। এটা কি mgh, একটা কি দিয়ে হিসাব করতে পারি fs cos থিটা। এটা থেকে এটাতে আসা যায়, এটা থেকে আবার এটাতে আসা যায়। তো জিনিসটা আমরা দেখি কিভাবে আসে। এই যে মানুষ এই নিজের ওজনের কারণে কি একটা mg বল দিচ্ছে নিচের দিকে। তাই আমরা কোনো জিনিসকে এভাবে ধরে রাখলে আমরা কি বল দিচ্ছি এই বস্তুটাকে? আমরা অবশ্যই একটা বল দিচ্ছি, কারণ কি এই বস্তুটা আমরা যদি ছেড়ে দিই এটা কি নিচের দিকে পড়ে যাবে, কিন্তু আসলে পড়তেছে না, আমরা এভাবে ধরে রাখতেছি। তাহলে কি আমরা এই যে এর ভরের কারণে যে ওজনটা প্রয়োগ করতেছে নিচের দিকে, সমপরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করতেছি, যার কারণে কি এই যে কলমটা আমাদের হাতে রয়ে গেছে, নাইলে কি হইতো আমরা হাত সহ কলমটা নিচে পড়ে যাইতো। সেটা হচ্ছে না, কারণ কি আমরা একটা উপরের দিকে বল দিচ্ছি এফ পরিমাণ। এই যে ঝুড়ির মধ্যে জিনিস আছে এগুলোকে আমাদের উপরে তুলতে হবে, তাহলে কি এই যে এমজি এর সমপরিমাণ বল আমরা কি উপরের দিকে প্রয়োগ করতেছি। এই যে এখানে যেমন এমজি নিচের দিকে আসতেছে, এই সমপরিমাণ বলকে আমরা উপরের দিকে প্রয়োগ করতেছি, যার কারণে কি এগুলো নিচে পড়ে যাচ্ছে না আমরা। আর স্মরণ করতেছে কোন দিকে? স্মরণ করতেছে এই এই সাইড দিয়ে আমাদের স্মরণ করতেছে, তাহলে স্মরণ করতেছে এখানে, তাহলে বল ভেক্টর রাশি, স্মরণ একটা ভেক্টর রাশি। তো এখন আমরা থিটা কোনটা হিসাব করব? এই যে এখানে কোনটা হিসাব করব, নাকি এই যে পুরাটা এখানে এটা হিসাব করব, নাকি আলফা হিসাব করব, নাকি থিটা এই জায়গায় যেটা আছে ওটা হিসাব করব? তো আমরা কোনটা হিসাব করব? যে কোনো দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমাদের একটা জিনিস ফলো করতে হয়, সেটা কি ভেক্টর রাশি দুইটার পাদবিন্দু, পা এক জায়গায় মিলানো। এই যে ধরি এ একটা ভেক্টর রাশি, এদিকে বি একটা ভেক্টর রাশি, এদের মধ্যবর্তী কোণ মিলানোর জন্য আমাদের কি হবে? এদের পা দুইটা এক জায়গায় আনতে হবে। এই যে এটা এদিকে বর্ধিত করি, এটা এদিকে বর্ধিত করি, এই দুটোটা পা এক জায়গায় আসছে, তাহলে মধ্যবর্তী কোণটা আমরা নির্ণয় করতে পারবো। সেম এখানেও এই যে এস এটা এতটুকু আছে, এফটা আছে এখানে, এদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? এই দুটোটার পাটা মিলাইতে হবে। তাহলে এসটা কি করবো? আমরা একটু সামনে বর্ধিত করবো, এসটা এখানে কি আমরা একটু সামনে বর্ধিত করলাম, তাহলে মধ্যবর্তী কোণ আমরা কি, এটা যদি থিটা হয় এই জায়গায় এটা থিটা, তাহলে এটা কি বিপরীত কোণ সমান হয় না? তাহলে এটা কি হবে? থিটা হবে। তো এটা কি থিটা হবে। তাহলে দুইটা মধ্যবর্তী ভেক্টরের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করবো? দুইটার পা এক জায়গায় এনে, তাহলে এখানে এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে আমরা কি হিসাব করতে পারি? W = fs cos থিটা। এই যে দুইটা ভেক্টরের ডট গুণ করলে দুইটা ভেক্টরকে ইন্টারে উঠলে বলবা দুইটা ভেক্টর কাজ কিন্তু স্কেলার আসে, ডট গুণ করলে ওদের কি একটা cos থিটা আসে। আচ্ছা যাই হোক, ভেক্টরে দুইটা ভেক্টর ডট গুণ করলে আমরা একটা স্কেলার রাশি পাই। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা mgh হিসাব করতে পারবো, বুঝছে না? f = কি লিখতে পারি? mg, তাহলে mg s cos থিটা লিখতে পারি। এখানে s cos থিটা যদি আমরা আলাদা করে নিই, এই যে এখানে এটা থিটা কোণ না, এই ত্রিভুজটা এখানে আঁকি, এটা কি s, এটা h, এটা কি থিটা কোণ। আমরা যদি এই ত্রিভুজের cos থিটাটা নিই,
cos θ ইকুয়াল টু কি হবে, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি অতিভুজ, এটা এই কোণের সাপেক্ষে এটা লম্ব, আর এটা কি সন্নিহিত বাহু বা ভূমি, তাহলে অতিভূতি ভূমি বাই এই যে ভূমি বাই অতিভুজ, তাহলে কি h বাই s গুণ করে দিই আমরা, এটা কোণাগুণি গুণ করে দিই, এই নিচে কি আছে একটা 1 আছে, তাহলে s cos θ ইকুয়ালস টু কি h, এখানে কি লিখতে পারি s cos θ এর জায়গায় s লিখতে পারি না, তাহলে কি আছে আমরা w ইকুয়ালস টু mg h। আমাদের ভালো হয় কি এই যে cos θ এর সূত্রটা ইউজ করে, cos θ ইকুয়ালস টু কি, যদি আমরা এই ত্রিভুজ হিসাব করি এবং θ যদি এটা ধরি, আমাদের বেশিরভাগ প্রশ্নে কি থাকে এই কোণটা দেওয়া থাকে, এই এখানে কর্নারে কোণটা, তো কি করব আমরা এখানে s এখানে h, আমরা কি করব h টা বের করে ফেলবো, তাহলে cos θ কি এই যে এখানে কি h বের করার জন্য কি করতে হবে আমাদের sin θ নিতে হবে না, লম্ব এটা লম্ব এটা ভূমি, তাহলে কি sin θ ইকুয়ালস টু h বাই s, তাহলে h ইকুয়ালস টু s sin θ। এই সূত্র ব্যবহার করে আমরা কি এই যে ত্রিকোণমিতি সিম্পল ত্রিকোণমিতি h টা বের করে ফেলতে পারবো, তো h থেকে কি আমরা ডাইরেক্ট এই সূত্রটা বসাই দিলে আমাদের আর এই যে ভেক্টরের কোণটা মধ্যবর্তী কোণটা কি এই ঝামেলায় আমাদের যেতে হবে না। আচ্ছা এখন যদি বলি এই যে এখানে উঠতে যাচ্ছ তুমি, এই যে উচ্চতা এটা s1 একটা মই, তুমি এখানে উঠতে যাচ্ছ, আর একটা মই হচ্ছে এখানে একটু হেলানো করে ফেলছো s2, এটা θ1 এটা θ2, কোন মই উঠতে কাজ বেশি হবে, দেখি একটু ভাবো কোন মই উঠতে কাজ বেশি হবে, আমাদের যতক্ষণ পর্যন্ত h টা সেম থাকবে, h একই হলে কাজ সমান হবে, তাহলে কি আমাদের এটা কতটুকু খেলানো এই θ কতটুকু এটার মধ্যে আমাদের নির্ভর করবে না, এই h যতক্ষণ পর্যন্ত সেম হবে, উচ্চতা ভূমি থেকে উচ্চতা যতক্ষণ পর্যন্ত সেম হবে তখন এই কাজটা সমান হবে, কাজ কি সমান হবে। এমনি দেখি আমরা যদি আমরা এই ত্রিভুজটা হিসাব করি, এটা কি s1 এটা h এটা θ1, এখানে আমরা যদি নিই mg s1 cos θ1, এখানে cos θ যদি নিই cos θ1 ইকুয়ালস টু কি, এটা লম্ব এটা ভূমি, cos θ নিলে এই ত্রিভুজে, তাহলে ভূমি বাই অতিভুজ h বাই s1, তাহলে s1 cos θ গুণ করে দিলে কি আসবে h আসবে না, mg h। আচ্ছা এখন যদি আমরা সেকেন্ডের ক্ষেত্রে নিয়ে s2 θ2 এটা কি h, এই যে বড় ত্রিভুজটা হিসাব করতেছে, তাহলে এটা θ2 এটা h, এখানে যদি আমরা cos θ2 টা নিই তাহলে কি আসবে h বাই s2, তাহলে এখানে w ইকুয়ালস টু mg s2 cos θ2, তাহলে এখানে কি হবে এই s2 cos θ2 mg h এর সমান হবে, তাহলে কি দুটো ক্ষেত্রে আমাদের কি সমান আসতেছে না mg h, তাহলে h যতক্ষণ পর্যন্ত ভূমি থেকে উচ্চতা যতক্ষণ পর্যন্ত সমান হবে, এটা আমরা যে পথেই ঘুরে যাই না কেন, এখানে এই পথে ঘুরে গেল আমাদের কাটছে, এই পথে ঘুরে গেল কাটছে, মানে পথের উপরে কাজটা ডিফারেন্ট হবে না, এটা কি সেম হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভূমি থেকে উচ্চতা সমান হবে। এখন আমরা দেখব হচ্ছে সরল দোলকের বব সরাতে কৃতকাজ, এই ব্যাপারটা তোমাদের এসএসসিতে তেমন লাগে না, এটা তাও জেনে রাখার জন্য, যেন প্রশ্ন যদি কঠিন আসে যেমন স্কুলে পরীক্ষা হচ্ছে ওখানে দিতে পারে, বা প্রশ্ন একদম কঠিন অনেক কঠিন করে হচ্ছে, কারণ কনসেপ্ট ইজি, কনসেপ্ট হচ্ছে তোমাদের বইয়ে আছে কিন্তু ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়নি এই আর কি, তো এটা সেজন্য হচ্ছে একটু জেনে রাখা।
কিন্তু এটা যে একদম গুরুত্ব দিয়ে পড়তে হবে এরকম না, এটা জাস্ট পরীক্ষার আগে জাস্ট সূত্রটা একটু দেখে যাব। তো এখানে দুইটা কেস হয়, এটা হচ্ছে কেস 1। কেস বলতে তথ্য দেওয়া আর কি, ওর কি তথ্য দেওয়া আছে। এটা কেস 2। তোমাকে যদি দেওয়া থাকে যে এটা ববটা, আমরা বব তো চিনি, এই যে ভরটা হচ্ছে সরল দোলকের সাথে ঝুলানো থাকে ওটা হচ্ছে বব বল। এই ববটা হচ্ছে আমরা এক্স মিটার বা 1 সেন্টিমিটার দূরে নিয়ে গেছি, মানে এক্সটা দেওয়া আছে, এই সরণটা দেওয়া আছে যে আমরা এখান থেকে তুলে, এই যে এটা এখান থেকে এবার তুলে এটাকে এভাবে নিয়ে গেছি। কতটুকু নিয়ে গেছি? এক্স পরিমাণ নিয়ে গেছি। এটা যদি দেওয়া থাকে তখন আমরা এই যে এই প্রসেসটা দিয়ে করব। আচ্ছা, তাহলে এটা পরে বলি, এটা দিয়ে বলে ফেলি আগে। তো এই ত্রিভুজটা যদি আমরা আলাদা করে নিই, এটা আমাদেরকে দেওয়া থাকবে না। এটা মুছে দিই, দেখি এটা কেমনে বের করতে হবে সেটাই। এখন এতটুকু দেওয়া আছে, তারপর বলছে কি এই যে ভূমি থেকে তুলছি উচ্চতা, এটা হচ্ছে এইচ পরিমাণ, এটা তল প্রসঙ্গ তল, এটা ভূমি। ভূমি কল্পনা করলে এটা কি আমরা এইচ পরিমাণ তুলছি, এখান থেকে এতটুকু নিয়ে গিয়ে গেছি কি এক্স পরিমাণ, আর ভূমি থেকে এইচ পরিমাণ। এখন আমরা কাজ বের করতে, কাজ বা বিভব শক্তি একই কথা না, mgh এটা জানি যে এখানে কতটুকু বিভব শক্তি জমা হবে ততটুকু এটা কাজ করবে, যতটুকু বিভব শক্তি জমা হবে ওইটাই হচ্ছে কি আবার গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গতিশক্তিতে এখানে ফিরে আসবে ববটা। যেখানে নিয়ে গেছি আবার ছেড়ে দিছি, এতটুকু ফিরে আসছে কি এখানে যে বিভব শক্তিটা জমা হচ্ছে কিসের কারণে, এই এইচ উচ্চতার কারণে, সেটাই আবার গতিশক্তিতে ফিরে আসবে এই জায়গায়। আচ্ছা যাই হোক, তো এখন আমরা বুঝছি কি বিভব শক্তি জমা হবে, সেটাই কি এই যে বব সরাতে কৃত কাজ এটা সমান। আচ্ছা, তো বিভব শক্তি সূত্র আমরা জানি কি mgh, এই এতটুকু এইচটা বের করতে হবে আমাদের। এখন এইচ বের করার জন্য দেখি এইচ কতটুকু, এই যে পুরোটা এল পরিমাণ, এই যে এটা দৈর্ঘ্য সরল দোলকের যে দড়ির দৈর্ঘ্য ওইটা কি এল পরিমাণ, এটা কি আমরা জানি এক্স পরিমাণ। আবার এটা দেখো এটাও সেম দড়িটা না, তাহলে এটা কি এল পরিমাণ হবে, তাহলে এটাও এল এটাও এল, কারণ কি সেমই তো দড়ি, এই দড়িটাই কি এখানে গিয়ে এটার দৈর্ঘ্য তার কমবে না, আর সেম দড়ি নিয়ে যাবো আমরা। আমাদের লাগবে কি এইচটা, আমরা পুরো এলটা জানি, এই এইচটা বের করতে হবে। এল থেকে আমরা যদি এই দূরত্বটা এই যে এতটুক এটা যদি বাদ দিই তাহলে আমাদের আর কি থাকে, এইচ পরিমাণ থাকে না। তাই এল থেকে আমাদের কি বাদ দিতে হবে, এতটুকটা বাদ দিতে হবে। এখন এতটুকটা কেন বের করবো, এটা দেখো আমরা যদি এটা আলাদা করে নিই ত্রিভুজটা, এটা কি বলতেছে এই বাহুটা এল পরিমাণ দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কি এক্স পরিমাণ। আমরা যদি এখানে পিথাগোরাস কারণ এটা সমকোণী ত্রিভুজ দেখতেছি, পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এই বাহুটার দৈর্ঘ্য এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, যদি সি ধরি, আমরা কি জানি পিথাগোরাসে এ বি স্কয়ার ইকুয়ালস টু বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আমরা বের করতে কি যাচ্ছে এসি স্কয়ারটা, তাহলে এসি স্কয়ার বের করতে চাইলে কি হবে, বিসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, সরি বিসিটা এদিকে পাঠিয়ে দেবো, তাহলে কি হবে এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার, তাহলে কি হবে এসি সমান এবি মান কত এল স্কয়ার মাইনাস বিসির মান কত এক্স স্কয়ার। তাহলে আমাদের বের হয়ে গেছে এসির মানটা, এসি কি এতটুকু পরিমাণ না, এটা হচ্ছে এসির পরিমাণ। তাহলে আমাদের কি এখন এইচটা লাগতেছে, এইচ কি হবে, এইচ বলছে কি এল থেকে এতটুকু বাদ দিলে যতটুকু থাকে, তাহলে এল মাইনাস এটার দৈর্ঘ্য কত এল স্কয়ার মাইনাস রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে কি থাকে এখানে আমাদের এম, এই যে সরল দৈর্ঘ্যের ববের ভর জি অভিকর্ষ ত্বরণ, আর কি উচ্চতা কত এল মাইনাস রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটাই কি আমাদের সূত্র। তাহলে আমরা যদি এক্স পরিমাণ দূরে সরাই নি এটা বলা থাকে, তাহলে আমরা কি দিয়ে করবো, এটা দিয়ে করব। যে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা কি বের করছি, এর উচ্চতাটা বের করছি, যে ভূমি থেকে কত উচ্চতায় আছে, পুরো প্রসঙ্গতল থেকে কত উচ্চতায় আছে। এটা একদম ইজি। তাহলে আমাদের মেইন সূত্র কি, এটা মনে রাখলে আমরা করে ফেলতে পারবো। তাই এটা কনসেপ্টটা কিন্তু একদম ইজি, জাস্ট কি এইচটা বের করছি, এইচটা কেমনে বের করছি, এটা থেকে এল থেকে এই উচ্চতাটা বিয়োগ দিছি, তাহলে এইচটা বের হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বিয়োগ সূত্রটা বের করে ফেলতে আসছি। এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে কি বলছে আমাদেরকে, এই ক্ষেত্রে কি বলা ছিল এক্স পরিমাণ দূরে সরাই নিছি এটা বলা ছিল, কিন্তু এই ক্ষেত্রে কি বলছে এটা বলে দেওয়া নেই, বলছে কি
থিটা কোণে সরিয়ে নিছি, এই যে এখানে থিটা কোণটাও দেওয়া আছে, মানে এই যে এটা ভর এই সরল দোলক, এটাকে কি করছে আমরা এদিক থেকে এতটুকু নিয়ে গেছি, এই যে একটা কোণ তৈরি হবে না, তো এই দুইটার মধ্যে এই কোণটা বলে দেওয়া আছে থিটা, বুঝছি? তো এই থিটাটা বলে দেওয়া আছে আমাদের। তো এটার ক্ষেত্রে কি করবো আমরা, তো এই পুরোটা এল, এটা এল, এটা জানি। তো এখন আমাদের কি বের করতে হবে, এখানে এস বের করতে হবে, সেম প্রসেস, ইপি ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু কি এমজিএইচ। এখানে আমাদের এসটা লাগবে, এসটা জানি না, এসটা আবার কীভাবে আসবে, এটা থেকে এটা বিয়োগ দিলে, লিখে রাখছি, এটা মুছে দিই, কেমনে বের করবো এটা দেখি। তো এটা থেকে এই এটা বাদ দিলে কি আমাদের এসটা আসবে। আমরা যদি ত্রিভুজটা নিয়ে কাজ করি, এটা কি থিটা, এটা এল, আমাদের এটা বের করতে হচ্ছে। তা আমরা যদি থিটা ধরি এটা, তাহলে এটা কি লম্ব বাহু না, এটা কি ভূমি, আর এটা তো অতিভুজ। এখন এই বাহুটা বের করার জন্য আমরা অতিভুজের সাহায্যে এটার মানটা বের করব। তাহলে কি লাগে আমাদের, ভূমি আর অতিভুজের সাহায্যে আমরা বের করব, ভূমির মানটা বের করব। তাহলে cos থিটা নিব না, কারণ কি cos থিটা কি ভূমি বাই অতিভুজ, তাহলে এল বাই ভূমি বাই অতিভুজ। তাহলে এটার ধরি নাম দিই এ বি সি, তাহলে এ বি বাই এ সি, তাহলে ভূমি কি এ বি, এটা আমাদের লাগতেছে, এ সি কি জানি এল, আর এখানে কি আছে cos থিটা, তাহলে এ বি এর মান কত হবে, আর আর গুণ করলে এল cos থিটা। তাহলে এতটুকুর মান কি বের করছি আমরা, এল cos থিটা বের হচ্ছে না এতটুকুর মান, কারণ এইচ কি হবে তাইলে এল মাইনাস এল cos থিটা। তাহলে আমরা যদি পিটা এখানে বসাই দিই, এম এইচ কি হবে এল মাইনাস এল cos থিটা, এখান থেকে এলটা আমরা কমন নিতে পারতেছি চাইলে, তাহলে 1 মাইনাস cos থিটা। তাহলে এটা সূত্রটা মনে রাখলে আমাদের কি হবে, আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। এটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখার জন্য, একটু নোটে থাকলে আমরা জাস্ট উল্টে যাব ব্যাপারটা, কিন্তু কনসেপ্ট একদম ইজি না, যে কি বিভব শক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতাটা লাগে, এখানে জাস্ট উচ্চতাটা বের করা হচ্ছে ঝামেলা। সেজন্য আমরা কি করছি, উচ্চতাটা বের করার জন্য এল থেকে এল, এই যে এইটা এই অংশটা বাদ দিলে কি আমাদের কতটুকু উপরে আছে সরল দোলকটা, এখন ববটা ওইটা বের হয়ে যাচ্ছে। তাহলে এটা কি থিটা কোণে সরালে আমরা এই প্রসেসটা করব, cos থিটা এনে এইটার মানটা বের করবো, আর যদি এক্স দূরত্ব সরানো থাকে তখন আমরা পিথাগোরাস দিয়ে ইজিলি করে ফেলতে পারবো, এইচ মানটা বের করে ফেলতে পারবো। তো এতটুকু এটা। তো একটা কোয়েশ্চেন দেখি আমরা, ওখানে বলছি কি একটা স্প্রিং আছে, এটি স্প্রিং এর সাম্যাবস্থা, স্প্রিংটা এতটুকু পর্যন্ত থাকে। তাই স্প্রিং এ কি করছে এবার, দ্বিতীয় ক্ষেত্রে একটা ভর ঝুলাই দিছে, এই যে একটা ভর স্প্রিং এর সাথে ঝুলাই দিছে, যার কারণে কি একটা ভর ঝুলালে কি হবে, স্প্রিংটা একটু মেলে যাবে না, একটু প্রসারিত হবে, মেলে যাবে মানে কি প্রসারিত হবে। তো প্রসারিত হওয়ার কারণে কি হয়েছে, এটা কতটুকু প্রসারিত হয়েছে, 2 সেন্টিমিটার প্রসারিত হয়েছে। 2 কেজি ভরের একটা বস্তু ঝুলানোর কারণে স্প্রিংটা প্রসারিত হয়েছে কি 2 সেন্টিমিটার। এই যে প্রসারণ এক্স আমাদের দেওয়া আছে। জিজ্ঞেস করছে কি স্প্রিং ধ্রুবক কে কত। আচ্ছা, আমরা কি জানি, এই যে ভরের কারণে স্প্রিং নিচের দিকে একটা, স্প্রিং এর যে বস্তুটা ওটা কি নিচের দিকে একটা ওজন প্রয়োগ করবে, এটা কি কত পরিমাণ, এমজি পরিমাণ। তো এমজি এই যে ভরটাকে ধরে রাখার জন্য স্প্রিং একটু উপরের দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, ওটা কিসের সমান হবে, স্প্রিং এর কিসের সমান, স্প্রিং এর বলের সমান। কতটুকু বল, স্প্রিং এর বল F = kx, kx না স্প্রিং, ওই যে হুকের সূত্র থেকে পাইছিলাম F সমানুপাতিক x, তো এখন সমানুপাতিক তুলে কি আসবে k, তাহলে F = kx। এতটুকু পরিমাণ বল উপরের দিকে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, কি কারণ কি, এই যে স্প্রিং এর যে ওজন ভরটা ঝুলাইছে ওটাকে ধরে রাখার জন্য। তো আমরা কি লিখতে পারি, F = mg, আবার F = kx। আমরা এই দুটোটাকে একসাথে কি লিখতে পারি, mg সমান kx। এখানে আমরা কি জানি, আমি জানি g ও জানি, জানি না কি k, আবার এখানে কি 2 সেন্টিমিটার, এটা কি মিটারে নিতে হবে না, 2/100 মিটারে চলে গেছে। তো এখান থেকে আমরা কি করব, কেটা বের করে ফেলবো, নিচে কি থাকবে 2,
উপরে 2 9.8 ইন্টু 100, এখানে 2 দিয়ে কাটা চলে হবে, থাকবে 9000, একবার একটা শূন্য, তাহলে 980 জুল পার মিটার স্কয়ার। তাহলে কি 980 জুল পার মিটার স্কয়ার, এটা কি স্প্রিং ধ্রুবক। তাহলে কি বুঝছি এখানে মেইন কি আমাদের এই দুইটা সূত্র তুলনা করে, যে কারণ কি ভরের কারণে ওজন নিচের দিকে দিবে এবং ওজনটাকে ধরে রাখার জন্য এর সমান প্রতিক্রিয়া বল উপরের দিকে দিবে। কারণ কোনোটা যদি কম বেশি হতো তাহলে কি হতো, দুইটা বলের লব্ধি সমান হয়েছে বলে কি বস্তুটা এই জায়গায় স্থির আছে, সমান না হলে কি হতো, হয় উপরের দিকে উঠে যেত, নাই নিচের দিকে নামে যেত। যেমন যখন স্থির আছে তাহলে কি বুঝছি আমরা উপরে আর নিচের বল সমান হবে, ওখান থেকে কি পাইছি আমরা একটা ইকুয়েশন পেয়েছি, ইকুয়েশন থেকে আমরা কে এর মানটা বের করে গেছি, ইজি একদম।